কল্পনা করুন আপনি একটি যুদ্ধে আছেন, শত্রু আপনার দিকে একটা অস্ত্র ছুড়ে দিল যার দাম মাত্র $20,000, আর সেটা ঠেকাতে আপনার খরচ করতে হলো $40 লক্ষ। হ্যাঁ, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা 2024 সালের বাস্তবতা, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটও একটি সস্তা ড্রোনের সামনে হিমশিম খাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি ছোট ড্রোন আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে, কেন বিশ্বের পরশক্তিগুলো এই গরিব ক্রুজ মিসাইল নিয়ে এতটা চিন্তিত, এবং এই পরিবর্তন বাংলাদেশের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে এমন কিছু বলবো যা হয়তো আপনি আগে কখনো ভেবে দেখেননি। আসসালামু আলাইকুম, আমি সামিউজ্জামান সাইদার, আপনারা দেখছেন সাইডোলজি। আজকের বিষয় হলো ড্রোন যুদ্ধ এবং কেন এটা শুধু একটা প্রযুক্তির গল্প নয়, এবং এটা একটি নতুন যুদ্ধের দর্শনের গল্প। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ড্রোনের ইতিহাস 100 বছরেরও বেশি পুরনো। অনেকে ভাবেন এটা হয়তো সম্প্রতি কোনো প্রযুক্তি, কিন্তু বিষয়টা এমন না। কিন্তু 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ তখনও ঠিক শেষ হয়নি। সেই সময় মানুষবিহীন একটা উড়ন্ত যান বা ড্রোন প্রথম পরীক্ষামূলক ওড়ানো হয়। লক্ষ্য ছিল একটাই, যে পাইলটের প্রাণ বাঁচিয়ে শত্রুর উপর আঘাত করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান একটি ভয়ঙ্কর কৌশল নিয়েছিলেন যার নাম ছিল কামিকাজি, যেখানে পাইলটরা নিজেই বিমান নিয়ে শত্রুর যুদ্ধে জাহাজে আছড়ে পড়তো। তারা জানতো যে এতে তাদের মৃত্যু অনিবার্য, তারপরেও তারা এটা করত। ড্রোন মূলত সেই একই ধারণাকে নিয়েছে, কিন্তু পার্থক্য হলো এখানে আর কোনো মানুষকে মরতে হয় না। 1950 ও 60-এর দশকে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের সময় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার শুরু হয়। শত্রু দেশের আকাশে চুপি চুপি উড়ে ছবি তোলা, এটাই ছিল মূল কাজ। তারপর এলো ওবামার যুগ। ওবামার শাসন আমলে আমেরিকার ড্রোনের ব্যবহার এক লাফেই প্রায় 10 গুণ বেড়ে গেল। পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেনের মতো সর্বত্রই ড্রোন হামলা হতো। এমনকি ওসামা বিন লাদেনের অবস্থান শনাক্ত করতেও ড্রোন ব্যবহার করা হয়েছিল। সেই ড্রোন ছিল দামি, বড় এবং শুধু পরশক্তির হাতের মুঠোয়। কিন্তু তারপর একদিন সব কিছু বদলে গেল। 24 সাল, মিডিয়ায় একটা নাম বারবার ঘুরছে, যে শহীদ 131 এবং শহীদ 136। ইরানের তৈরি এক ড্রোনটি দেখতে ছোট, ডেল্টা বা ত্রিকোণ আকৃতির, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক ভয়াবহ সক্ষমতা। শহীদ ড্রোনের বৈশিষ্ট্যগুলো চলুন একটু দেখে আসি। এই ড্রোনটি প্রায় ঘন্টায় 185 কিলোমিটার বেগে উড়তে পারে, অনেক নিচে দিয়ে যায় এবং রাডারকে ফাঁকি দিয়ে উড়তে পারে। 60 থেকে প্রায় 90 কেজি পর্যন্ত বিস্ফোরণ বহন করতে পারে, এবং এটা একটি সাধারণ ট্রাকের পিছনে থেকেও লঞ্চ করা যায়। লঞ্চের আগ পর্যন্ত এটিকে সহজে শনাক্ত করা যায় না। এবং এর দাম কত হতে পারে আপনারাই একটু কমেন্টে করুন, তারপর আমি বলে দিচ্ছি। এটার দাম মাত্র $20,000। এই ড্রোনটি অনেকটা কামিকাজির মতোই টার্গেটের উপর আছড়ে পড়ে, বিস্ফোরণ ঘটায় এবং নিজেও ধ্বংস হয়ে যায়। তাই একে বলা হচ্ছে গরিবের ক্রুজ মিসাইল। আর এই ড্রোন ঠেকাতে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল, যার দাম প্রায় $40 লক্ষ। অর্থাৎ প্রতিটি শহীদ ড্রোনের বিপরীতে প্রায় 200 গুণ বেশি দামের মিসাইল আমেরিকাকে লঞ্চ করতে হচ্ছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে বলছে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসাইনমেট্রিক ওয়ারফেয়ার। ধারণাটা খুব সহজ, চলেন একটু বুঝিয়ে বলি। ধরুন যে আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, আর শত্রুরা যদি প্রতিটি হামলায় আপনার কাছ থেকে 50 লক্ষ টাকা খরচ করিয়ে দিতে পারে, তাহলে মাত্র 2টি হামলায় আপনি সম্পূর্ণ শেষ এবং আপনি দেউলিয়া হয়ে যাবে, আপনার কাছে একটা টাকাও থাকবে না। ঠিক একটা এই কাজটাই হচ্ছে। মাত্র 11 দিনের মধ্যে আমেরিকা ও ইসরায়েলের মিসাইল মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। ভাবুন, বিশ্বের সবথেকে শক্তিশালী দুটো দেশের অস্ত্র ভাণ্ডার মাত্র 11 দিনে শেষ হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধেও ছবিটা এরকমই। 2024 সালে বিসিবির রিপোর্ট বলছে রাশিয়ার যুদ্ধে অর্ধেকটাই এখন ড্রোনের লড়াই। কামান আছে, ট্যাঙ্ক আছে, কিন্তু মাঠে রাজত্ব করছে এই ছোট ছোট ড্রোন। গুগলের সাবেক সিইও এরিক স্মিথ একটা চমক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে হাজার হাজার ট্যাঙ্ক কিনবেন না, ড্রোন কিনুন, কারণ $5,000 একটি ড্রোন প্রায় $50 লক্ষ একটা ট্যাঙ্ককে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। তো এই হলো নতুন যুদ্ধের হিসাব। এবার আসি সব থেকে ভয়ঙ্কর একটা অংশে। 2019 সালে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মাত্র 10টি ড্রোন ব্যবহার করে সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের স্থাপনায় হামলা চালান। এর ফল হয় বিশ্বের মোট তেলের উৎপাদন মাত্র একদিনে 5% কমে যায়। মাত্র 10টি ড্রোন, এবং পুরো বিশ্বের তেলের বাজার কেঁপে ওঠে। এখন শুধু রাষ্ট্র নয়, বরং নন স্টেট অ্যাক্টররাও ড্রোন ব্যবহার করছে। হামাস করছে, হিজবুল্লাহ করছে, মিয়ানমারের বিদ্রোহরাও বাদ নেই।
সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন, যে মায়ানমারের বিদ্রোহীরা ইউটিউব দেখে সাধারণ বাজার থেকে কেনা ড্রোনের পার্টস জোড়া দিয়ে মরণাস্ত্র বানিয়ে ফেলছে। অর্থাৎ আর কোনো কারখানা লাগছে না, আর কোনো দেশের সহায়তা লাগছে না, শুধুমাত্র ইন্টারনেট আর কিছু সস্তা যন্ত্রাংশ। এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখুন। আয়রন ডোম ইসরায়েলের বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম, আমেরিকার পেট্রিয়ন সিস্টেম, এগুলোকে বলা হয় অপ্রতিরোধ্য, কিন্তু শাহেদের ঝাঁকের সামনে এগুলো কেন হাঁফিয়ে উঠছে? কারণটা কৌশলগত। ইরান প্রথমে ড্রোনের ঝাঁক পাঠায় 50টা 100টা একই সঙ্গে। এই ড্রোনগুলো নিচ দিয়ে উড়ে যায়, ধরা পড়ে কম, এয়ার ডিফেন্সের সিস্টেমের ব্যস্ত করে ফেলে এবং মিসাইল খরচ হচ্ছে অতিমাত্রায় দ্রুত। তারপর যখন শত্রুর মজুদ দুর্বল হয়ে যায়, ঠিক তখনই আসে ভারী ব্যালিস্টিক মিসাইল, এবং সেটা ঠেকানোর সামর্থ্য তখন শত্রুপক্ষের থাকে না। এটা শুধুমাত্র প্রযুক্তির লড়াই নয়, এটা কিন্তু মস্তিষ্কেরও লড়াই। কিন্তু ড্রোনের সীমাবদ্ধতাও আছে। এর সিগন্যাল জ্যাম বা হ্যাক করা সম্ভব। রাফায়েলের তুলনায় ড্রোনের গতি এবং ওজন বহন ক্ষমতা অনেকটা কম। এখন পর্যন্ত ড্রোন যুদ্ধবিমানকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে পারেনি। তবুও বিশ্বের বড় বড় দেশগুলো এই হুমকিকে কতটা গুরুত্ব দিচ্ছে আপনি কি জানেন? ইরানের শাহেদ ড্রোন দেখে আমেরিকা নিজেও তা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে একই ধরনের সস্তা একটি ড্রোন তৈরি করে ফেলেছে এবং তার নাম দিয়েছে লুকাস। যে অস্ত্র থেকে আমেরিকা বাঁচতে চাচ্ছে, এখন সেই অস্ত্রই সে নিজে বানাচ্ছে। এটাই আধুনিক অস্ত্র প্রতিযোগিতার চেহারা। আমাদের পাশের দেশ ভারতও ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে 2026 থেকে 27 সালের মধ্যে নিজেদের ড্রোন শিল্পে প্রায় 87 কোটি ডলার বিনিয়োগ করবে। একবার চিন্তা করে দেখুন এই সংখ্যাটা ঠিক কত বড়। ড্রোন যুদ্ধ আর ভবিষ্যতের কথা নয়, এটা এখনকার বাস্তবতা। আগামীর যুদ্ধে যে দেশের কাছে বেশি ড্রোন থাকবে, বেশি ভালো ড্রোন থাকবে, সেই দেশই যুদ্ধে এগিয়ে থাকবে। ট্যাঙ্কের সংখ্যা না, সৈন্যের সংখ্যা না, বরং ড্রোন হবে শক্তির নতুন মাপকাঠি। এই পরিবর্তনের মাঝে এখন আমাদের বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের প্রতিবেশী দেশগুলো যখন বিনিয়োগ করছে, প্রযুক্তি তৈরি করছে, নিজস্ব ড্রোন বাহিনী গড়ে তুলছে, ঠিক সেই জায়গাতে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশেরও কিন্তু মেধাবী প্রকৌশলী আছে, অনেক তরুণ সমাজ আছে। দরকার হলো শুধুমাত্র সঠিক নীতি, সঠিক বিনিয়োগ এবং সঠিক দূরদর্শিতা। কারণ যুদ্ধ যদি আকাশে ড্রোন দিয়ে জেতা যায়, তাহলে আকাশটা আমাদেরই হতে হবে। যদি এই ভিডিওটা আপনাকে নতুন কিছু ভাবিয়েছে, তাহলে একটা কাজ করুন, এখনই ভিডিওটি শেয়ার করুন একজন বন্ধুর সাথে যে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবে। কমেন্টে লিখুন যে আপনার মতে বাংলাদেশের ড্রোন খাতে এখন সবচেয়ে বড় পদক্ষেপটা কী হওয়া উচিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমনই বিষয় নিয়ে কথা বলি যা মিডিয়াতে সহজে পাওয়া যায় না। তাহলে এই ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।